বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাচ্ছি যে হিয়ারিং এর নোটিশ ঠিক কিভাবে আসবে এবং আপনাদের যে বিএলও রয়েছেন তিনি কিন্তু আপনাদের যাদের হিয়ারিং এ নাম এসেছে তিনি কিন্তু এসে আপনাদেরকে দুটি কাগজ দিয়ে যাবে এবং তাতে আপনাদের কি কারণে হিয়ারিং এর নোটিশটা এসেছে সেটা কিন্তু সমস্তটাই আপনাদের জানানো থাকবে। আমি স্ক্রিনের সামনে দেখাচ্ছি এদিকে এবং এই পাশে দেখাচ্ছি, এই দুটো কাগজই কিন্তু আসবে এবং ভিডিও শেষে আপনারা বিস্তারিতভাবে আমি জানিয়ে দেবো আপনাদেরকে যে এখানে 13টি নথির মধ্যে কোন নথিগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রযোজ্য হচ্ছে এবং হিয়ারিংয়ে আপনি নিয়ে যেতে পারবেন। সমস্তটাই আপনাদেরকে জানাবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কষ্ট করে দেখে নিন। আশা করি আপনাদের অনেকের দুশ্চিন্তা কমতে পারে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আগে জানিয়ে দিই যে এসআইআর এর যদি আপনাদের হিয়ারিংয়ে নাম এসে থাকে তাহলে কি কি ডকুমেন্টস আপনারা দেখাতে পারবেন। আপনারা অনেকেই জানেন না যে হিয়ারিং এর নোটিশ ঠিক কীরকম। আপনাদেরকে আমি সামনে দেখাচ্ছি, এটা একজনের নোটিশ। তো এই যে নোটিশটা, এখানে দেখুন আপনাদের যে কারণে হিয়ারিংয়ে ডাক পড়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া আছে এবং কোথায় আপনাদের দেখা করতে হবে সেটা আপনাদের বিএলও বলে দেবে। এমনকি আপনাদের যে ফর্মটা দেওয়া হবে, দুটো ফর্ম, এই যে এটা একটা ফর্ম এবং এর যে এখানে 13টি নথি কিন্তু বলা হয়েছে, এটা আমি সমস্তটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে বলা হয়েছে আপনার বিধানসভা ক্ষেত্রের বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর এর কাজ চলছে। আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। এবং এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটা ছকে, এখানেই কিন্তু আপনাদের কারণটা বলা আছে। মানে আপনি যার দিয়ে করেছেন, দেখুন এখানে লেখা আছে আপনার এবং আপনার পিতামহ পিতামহী বা মাতামহ মাতামহীর যাদের বিবরণ আপনাকে পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকার সাথে যুক্ত ব্যবহৃত হয়েছে, বয়সের পার্থক্য 40 বছরের কম, যা সম্ভবত ভুল সংযোগের কারণেই হয়েছে। মানে 40 বছরের কম যদি কেউ ঠাকুমা দিদিমা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের যদি সেই নাম নিয়ে কেউ আপনাদের নাতি নাতনিরা এনুমারেশন ফর্মটিকে পূরণ করে, সেই ক্ষেত্রে আপনাদের ডাক হতে পারে। এমনকি 15 বছরের কমে ডিফারেন্সে যদি আপনারা মা বাবা হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাদের ডাক হবে। এরপর এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, আমি স্পষ্টভাবে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। পূর্ববর্তী এসআইআর এর এই সময় প্রস্তুত ভোটারের তালিকার সাথে মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন 14ই জানুয়ারি 2026 এবং তার সাথে টাইমটা দেওয়া আছে কখন আপনাকে দেখা করতে হবে। ভারত নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ এই যে নোটিশের সাথে সংযুক্ত এবং গণনা ফর্মের পিছনে যে উল্লেখ করা হয়েছে, তথ্যপত্র যে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য, দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। এবার দেখুন এখানে কিন্তু আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনাদের যে বিএলও রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইসি আইনেট অ্যাপের মাধ্যমে কল বুক করতে পারেন। এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে জানাই যে কি কি 13টি নথির মধ্যে বলা হয়েছে। এখানে তো ওপরে সরকারি কর্মচারীদের জন্য যদি কেউ ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকে ভুয়োভাবে কাজটি করেছেন, সেক্ষেত্রে 217 নম্বর ধারা অনুযায়ী আপনি দণ্ডনীয় হবেন। এবং যদি ভোটার তালিকায় কোনোভাবে মিথ্যা কোনো সংযোগ করে থাকেন, মিথ্যা কোনো ঘোষণা 1950-এর জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে বা জরিমানাও হতে পারে। এমন মানে বেআইনি কোনো কাজ করলে আপনাদের কিন্তু দণ্ডনীয় অপরাধ বলে গৃহীত হবে, সেক্ষেত্রে আপনাদের কারাবাস এবং তার সাথে জরিমানা হতে পারে, উভয়ই হতে পারে। এবার 13টি নথির মধ্যে দেখুন বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিম্নকর্মী পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে।
মানে যারা চাকরি করতেন বা পেনশন পান এখন এই মুহূর্তে, আগে চাকরি করতেন এখন রিটায়ার্ড নিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা এইগুলো দেখাতে পারবেন। তার সাথে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এর তারিখের পূর্বে সরকার, স্থায়িত্ব কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, জাতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃপক্ষ প্রদত্ত, মানে 1/7/1987 এর পূর্বে সরকার প্রদত্ত যে কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন। মানে আপনাদের এলআইসি থাকতে পারে, বা ডাকঘর মানে পোস্ট অফিসের কোনো ব্যাংকের বই হতে পারে, বা ব্যাংকের বই এমনি যে ব্যাংকের বই যেগুলো হয় সেগুলো হতে পারে, স্থায়িত্ব কর্তৃপক্ষ এরকম, কিন্তু সেটা সরকারি নথি হতে হবে। তার সাথে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, আপনাদের জন্ম সার্টিফিকেট যদি সেই সময়কার থাকে সেক্ষেত্রে সেটা আপনারা দিতে পারেন। পাসপোর্ট যদি থাকে সেটাও দিতে পারেন। তার সাথে বলা হয়েছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মানে আপনারা যদি কেউ কলেজে বা ইউনিভার্সিটিতে সেই মুহূর্তে পড়াশোনা করে থাকেন বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে সেই যে উচ্চশিক্ষিত আপনাদের যে ডকুমেন্টস বা যেই অ্যাডমিট কার্ড হতে পারে বা এমন কিছু ডকুমেন্টস আপনাদের আছে সেটাও কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। তার সাথে আপনাদের লাগবে, যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আপনাদের এইচএসের যে অ্যাডমিট কার্ড বা এইচএসের যে রেজাল্ট সেটা আপনারা দিতে পারেন, রেজিস্ট্রেশন দিতে পারেন, মাধ্যমিকে দিতে পারেন, এগুলো কিন্তু দিতে পারবেন। রাজ্যের যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, মানে 2011 সালে সিসি এসএসসিসি যে ডাটা 2011 সালে যে সার্ভে করা হয়েছিল সেটা কিন্তু পঞ্চায়েতের কাছে গিয়ে আপনারা বললেই সেখান থেকে কিন্তু আপনাদের যে স্থায়ী বাসিন্দার একটা নথি, মানে আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটাও কিন্তু দেখাতে পারবেন। এবার বলি যে ভূমি রাজস্ব অধিকার শংসাপত্র আপনাদের দলিল হতে পারে, এবং তার সাথে উপযুক্ত কর্তৃত্ব, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি উপজাতি, অন্যান্য যে জাতির শংসাপত্র সেটাও আপনারা দিতে পারেন। মানে আপনাদের ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা দিতে পারবেন। নাগরিক জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, এবং রাজ্য স্থায়িত্ব কর্তৃপক্ষ দ্বারা পারিবারিক রেজিস্টার, কোনো জমি, বাড়ি, বরাদ্দের সরকারি শংসাপত্র, আধারের জন্য কমিশন 9/9/2025 তারিখের নির্দেশ অনুযায়ী নির্দেশ নম্বর 23/2025 ERF এস ভল 2 প্রযোজ্য হবে। 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইয়ের যে নির্বাচক তালিকার নির্যাস সেটাও আপনারা দিতে পারেন। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের যে কি কি বলা হয়েছে। তো এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব যথাযথভাবে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই করার। এবং এসআইআরে বা হিয়ারিংয়ে ডাক পড়েছে বলে কেউ ভয় করবেন না, আপনাদের যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে যাবেন। যদি এগুলোর মধ্যে একটাও না থাকে সেক্ষেত্রে আপনাদের বিএলওর সাথে যোগাযোগ করে সেই কাজগুলো করবেন। কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে যদি আপনাদের নোটিশ আসে সেক্ষেত্রে অবশ্যই নোটিশে সেই হিয়ারিংয়ে কিন্তু আপনারা অবশ্যই সেই বিএলওর সাথে দেখা করবেন, কেউ এড়িয়ে যাবেন না এটাকে।